দেখেছো যে তামা, লোহা, রূপা এগুলো তড়িৎ পরিবহন করে, তাই তো? এগুলো ধাতু, তড়িৎ পরিবহন করে। এরা তড়িৎ পরিবহন করে ইলেকট্রনের মাধ্যমে, এদের মধ্যে কিছু মুক্ত ইলেকট্রন থাকে তার মাধ্যমে। আবার তোমরা এটাও জেনেছো আয়নীয় সংযোগী যৌগের যে আয়নীয় যৌগগুলোও কিন্তু তড়িৎ পরিবহন করে। তাদের কিন্তু তার জন্য বিশেষ শর্ত দরকার। কি শর্ত? যে জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে। তাহলে এখানে দেখো, তড়িৎ পরিবহন যাদের করছে তারা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হবে। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে? যেসব পদার্থ জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহনের ফলে ভিন্ন ধর্মবিশিষ্ট নতুন পদার্থ উৎপন্ন করে, তাদের তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হতে গেলে যৌগ হতে হবে, ঠিক আছে? এবং সেই যৌগটা কিন্তু অবশ্যই আয়নীয় যৌগ হতে হবে। কেন? কারণ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ মধ্যে যে তড়িৎ পরিবাহিত হয় সেটা কিন্তু আয়নরাই করে, ঠিক আছে? তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ কি? যে কোনো অ্যাসিড, যে কোনো ক্ষার, যে কোনো লবণ। তাহলে যে কোনো অ্যাসিড সে মৃদু হোক, তীব্র হোক, তড়িৎ বিশ্লেষ্য। যে কোনো ক্ষার সে মৃদু, তীব্র যাই হোক, সেও কিন্তু তড়িৎ বিশ্লেষ্য। আর যে কোনো কিন্তু লবণ, ঠিক আছে, তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আচ্ছা, তাহলে এবার দেখো তড়িৎ বিশ্লেষ্য আবার কিন্তু দুই প্রকার, ঠিক আছে? তড়িৎ বিশ্লেষ্য দুই প্রকার মানে তীব্র তড়িৎ বিশ্লেষ্য আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তাহলে তীব্র তড়িৎ বিশ্লেষ্য কাকে বলবো? আর এই ভাগটাই বা কিভাবে হয়েছে? ভাগটা হয়েছে যে কোন তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কত মাত্রায়, মানে যে আয়নে বিয়োজিত হওয়ার ক্ষমতার উপর, ঠিক আছে? তাহলে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বেশি মাত্রায় আয়নে বিয়োজিত হয় এবং বেশি সংখ্যক আয়ন উৎপন্ন করতে পারে জলে দ্রবীভূত বা গলিত অবস্থায়, তাদের কি বলা হয়? তীব্র তড়িৎ বিশ্লেষ্য। তীব্র তড়িৎ বিশ্লেষ্য কি? যে কোনো তীব্র অ্যাসিড, যে কোনো তীব্র ক্ষার, ঠিক আছে, যে কোনো লবণ তীব্র তড়িৎ বিশ্লেষ্য উদাহরণ। আচ্ছা, এবার মৃদু তড়িৎ বিশ্লেষ্য কাকে বলে? যে সমস্ত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় কম মাত্রায় আয়নে বিয়োজিত হয় ও কম সংখ্যক আয়ন উৎপন্ন করে, তাদের কি বলা হয়? মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ কি? মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ হলো অ্যাসিটিক অ্যাসিড, তারপর হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড, কার্বনিক অ্যাসিড ইত্যাদি। আরো অনেক কিছুই হয়। দেখো, মৃদু আর তীব্র তড়িৎ বিশ্লেষ্যের পার্থক্য। তীব্র তড়িৎ বিশ্লেষ্য কি? যে লঘু জলীয় দ্রবণে বেশি মাত্রায় আয়নীয় বিয়োজিত হয়। আর তোমার মৃদু তড়িৎ বিশ্লেষ্য কি? লঘু জলীয় দ্রবণে কম মাত্রায় আয়নীয় বিয়োজিত হয়। আর এবার হচ্ছে কি, তোমার জলীয় দ্রবণে তীব্র তড়িৎ বিশ্লেষ্যর শুধুমাত্র আয়ন বর্তমান থাকে, যেহেতু প্রায় বিয়োজিত হয়ে যায়। আর মৃদু তড়িৎ বিশ্লেষ্যর কি? জলীয় দ্রবণে আয়ন অণু উভয় বর্তমান থাকে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো তোমাদের কিভাবে তড়িৎ পরিবহনটা হচ্ছে বা কারাই তড়িৎ পরিবহন করছে যৌগগুলির মধ্যে। দেখো, তোমাদের সবসময় বলছি যে আয়নীয় যৌগের মধ্যে কিন্তু আয়নই তড়িৎ পরিবহন করে, আর ধাতুর মধ্যে কিন্তু মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করে। এটা কিন্তু গোলমাল করবে না। আর এই তড়িৎ পরিবহনে কিন্তু কি হচ্ছে, তোমার তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হচ্ছে। কিভাবে আমি তোমাদের বলছি। প্রথমে দেখো, তোমরা তো আয়ন কাকে বলে জানো? আয়ন কাকে বলে? যে তড়িৎগ্রস্ত পরমাণু বা পরমাণু পুঞ্জকে আয়ন বলে। মানে পরমাণু যখনই তড়িৎগ্রস্ত হয়ে পড়বে তখন তাকে আয়ন বলবো। আয়ন কত প্রকার? আয়ন দুই প্রকার, ক্যাটায়ন ও অ্যানায়ন। ক্যাটায়ন কাকে বলবো? ধনাত্মক তড়িৎগ্রস্ত পরমাণু বা পরমাণু পুঞ্জকে ক্যাটায়ন বলবো, আর ঋণাত্মক তড়িৎগ্রস্ত পরমাণু বা পরমাণু পুঞ্জকে অ্যানায়ন বলবো, ঠিক আছে? তাহলে ক্যাটায়ন অ্যানায়ন তো হলো। এবার কি করছে ক্যাটায়ন অ্যানায়নের ভূমিকা কি? প্রথমে তাহলে কি করা হয়? প্রথমে আয়নীয় যৌগটাকে নেওয়া হয়। আয়নীয় যৌগটা তো জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় নেওয়া হলো। এবার তার মধ্যে দুটো ধাতব পাত নিমজ্জিত করা হয়। এবার এই ধাতব পাত দুটো কি করা হয়? ব্যাটারির দু প্রান্তের সাথে যুক্ত হয়। একটা ধাতব পাত ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে যুক্ত হয় বা ধনাত্মক মেরুর সাথে যুক্ত হয়, আর একটা পাত কি হয়? ব্যাটারি ঋণাত্মক মেরুর সাথে যুক্ত হয়। তাহলে যে পাতটি ব্যাটারির ধনাত্মক মেরুর সাথে যুক্ত হলো তাকে বলা হবে অ্যানোড, আর যে পাতটি ব্যাটারির নেগেটিভ মেরুর সাথে যুক্ত হলো তাকে বলা হবে ক্যাথোড। এই যে পাতের কথা বলছি, এই পাতগুলো আর কিছুই না, তড়িৎদ্বার, ঠিক আছে? এরা
কি হচ্ছে, ব্যাটারি থেকে তোমার তড়িৎ বিশ্লেষণের মধ্যে কানেকশান করছে। কারণ তড়িৎ বিশ্লেষণের মধ্যে তো ব্যাটারি দিয়ে দিলে তো কানেকশানটা হবে না, কিছু একটা ধাতব জিনিস দরকার, বা অধাতব হলেও চলবে, সেটা যদি ধাতব সুপরিবাহী হয়, যেমন গ্রাফাইট, গ্যাস, কার্বন, এগুলো হলেও চলবে। তাহলে এমন একটা মাধ্যম দরকার যেখানে তড়িৎ পরিবহন হতে পারে, ব্যাটারি থেকে তড়িৎ নিয়ে সে তড়িৎ বিশ্লেষণের মধ্যে দিতে পারে, সেই কাজটিই করে তড়িৎদ্বার। তড়িৎদ্বার আসলে কিন্তু ব্যাটারি আর তড়িৎ বিশ্লেষণের মধ্যে সংযোগ স্থাপন করে, ঠিক আছে। তাহলে এগুলোকে, এই পাত দুটোকে বলে তড়িৎদ্বার। তার মানে তোমরা বুঝতে পারছো তড়িৎদ্বার দুটো, ক্যাথোড আর অ্যানোড, ঠিক আছে। এবার দেখো, তোমার যেই তড়িৎদ্বার দুটি ব্যাটারির থেকে কারেন্ট পৌঁছে দিল, তড়িৎ পৌঁছে দিল তোমার তড়িৎ বিশ্লেষ্য পদার্থে, তখন তড়িৎ বিশ্লেষ্য পদার্থটি আয়নে বিয়োজিত হওয়া স্টার্ট করলো। তাহলে গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় কোনো এই যে তড়িৎজয়ী যৌগগুলো আয়নে বিয়োজিত হচ্ছে, এই ঘটনাটাকে কি বলা হয় বলো তো? আয়নীভবন, ঠিক আছে, আয়নীভবন বলে। তাহলে এবার দেখো, যেই ও আয়নে বিয়োজিত হওয়া স্টার্ট করলো, আয়নে বিয়োজিত হওয়া মানে তো জানি দুটো আয়ন, ক্যাটায়ন আর অ্যানায়ন। তড়িৎজয়ী যৌগের ফার্স্ট পার্টটা ক্যাটায়ন হয়, ধাতু থাকে, আর যে শেষে থাকে সেটা অ্যানায়ন হয়। তাহলে ক্যাটায়ন কোথায় যাবে? ক্যাটায়নের মধ্যে তো ইলেকট্রনের ঘাটতি আছে, তাহলে ও কি করবে? ও এমন তড়িৎদ্বারেই যাবে যেখানে ইলেকট্রন প্রচুর থাকে, তার মানে ক্যাথোডে যাবে। ক্যাথোড হচ্ছে ঋণাত্মক তড়িৎদ্বার, তাহলে ও ক্যাথোডে গেল। আর হচ্ছে আর একটা এবার অ্যানায়ন এমন জায়গায় যাবে যেখানেও ইলেকট্রন ছাড়তে পারে, তাহলে অ্যানায়ন। এবার অ্যানোড দেখো, ধনাত্মক তড়িৎদ্বার, মানে ওখানে ইলেকট্রনের ঘাটতি আছে, তাহলে অ্যানায়ন ওখানে গিয়ে ইলেকট্রন ছেড়ে দিতে পারে। তাহলে ইলেকট্রন কেউ যদি ছাড়ে বা গ্রহণ করে, সে কিন্তু নিস্তড়িত পরমাণু হবে, কারণ পরমাণু ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে আয়ন হয়েছিল। এবার আয়ন যদি ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে, সে নিস্তড়িত পরমাণুতে পরিণত হবে। এবার এসো দেখা যাক তড়িৎ বিশ্লেষণটা কি। তড়িৎ বিশ্লেষণটা হলো যে পদ্ধতিতে জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ পরিবহন করে তড়িৎ বিশ্লেষ্য পদার্থকে তড়িৎ বিয়োজিত করে ভিন্ন ধর্মবিশিষ্ট নতুন পদার্থ উৎপন্ন করা যায়, তাকেই বলা হয় কিন্তু তড়িৎ বিশ্লেষণ। এবার তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটার জন্য কিছু দরকার আছে, কিছু জিনিসপত্র দরকার আছে। 1 নম্বর হচ্ছে ভোল্টামিটার। তুমি যে পাত্রে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটাকে নেবে, আগেই বলেছি তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা কি, যে পদার্থ জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহনের ফলে ভিন্ন ধর্মবিশিষ্ট নতুন পদার্থ উৎপন্ন করে, তাকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হওয়ার কিন্তু কতগুলো শর্ত আছে। আয়নীয় যৌগ হতে হবে, তারপর হচ্ছে জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় অবশ্যই হতে হবে। যৌগ তো হতেই হবে, মৌল কিন্তু তড়িৎ পরিবহন করবে না, কারণ তার মধ্যে কিন্তু আয়ন থাকে না। আয়ন না থাকলে কিন্তু তড়িৎ বিশ্লেষ্য হবেই না, মানে তড়িৎ পরিবহনটা করতে পারবে না, ঠিক আছে। যৌগ তো, এ তো আর ধাতু নয় যে মুক্ত ইলেকট্রন তড়িৎ পরিবহন করবে। ভোল্টামিটার, তার মানে যে পাত্রে তুমি তড়িৎ বিশ্লেষণটা ঘটাবে, তড়িৎ বিশ্লেষণের মধ্য দিয়ে তড়িৎ বিশ্লেষণ ঘটাবে, তাকে বলবো ভোল্টামিটার, হলো ভোল্টামিটার। এবার দেখো তড়িৎদ্বার। তড়িৎদ্বার হচ্ছে কি, আমি বারবার বলছি যে ব্যাটারি আর তোমার তড়িৎ বিশ্লেষণের মধ্যে যা সংযোগ স্থাপন করে, সেইটাই হচ্ছে তড়িৎদ্বার, যা নিমজ্জিত অবস্থায় তড়িৎ পৌঁছে দেয়, ঠিক আছে, সেটাই তড়িৎদ্বার। তড়িৎদ্বার আবার দুই প্রকার, ক্যাথোড আর অ্যানোড। ঋণাত্মক তড়িৎদ্বারকে বলা হয় ক্যাথোড, আর ধনাত্মক তড়িৎদ্বারকে কিন্তু অ্যানোড বলে, ঠিক আছে। ক্যাটায়ন যাবে ক্যাথোডে, অ্যানায়ন যাবে অ্যানোডে, এই কথাটা মনে রাখবে। যদি ভুলে যাও, ক এর সম্পর্ক মনে রাখবে, এর সম্পর্ক মনে রাখবে, অ্যানায়ন যাবে অ্যানোডে, হলো। এবার তড়িৎদ্বার হলো, ভোল্টামিটার হলো, ব্যাটারি তো তোমরা বুঝলে, ব্যাটারি হচ্ছে বাইরের উৎস, ঠিক আছে। এবার হচ্ছে তোমার তাহলে এই জিনিসগুলোই তোমার লাগে। এর সংজ্ঞাগুলো কিন্তু তোমরা পড়বে, ঠিক আছে। সংজ্ঞাগুলো দেখো লিখে দেওয়া হলো তোমাদের, এটা কিন্তু ভালো করে দেখবে। সংজ্ঞাগুলো আমি কিন্তু মানে টাইপ করেই দিচ্ছি, সেগুলো তোমরা কিন্তু ভালো করে দেখবে। আচ্ছা দেখো, জলের তড়িৎ বিশ্লেষণ। জলের তড়িৎ বিশ্লেষণ কি? বিশুদ্ধ জল, তোমাদের ভাবতে হবে যে বিশুদ্ধ জল কি তড়িৎ পরিবহন খুব ভালো করতে পারে? না, বিশুদ্ধ জল কিন্তু ভালো তড়িৎ পরিবহন করতে পারে না, কারণ বিশুদ্ধ জল হচ্ছে কি সমযোজী যৌগ। খুব কম সংখ্যক জলের অণুই আয়নে বিয়োজিত হয়ে H+ ও OH আয়নে
অবস্থান করতে পারে। তাহলে কি উপায় আছে, একে তড়িৎ বিশ্লেষ্য করব কিভাবে? এর মধ্যে যে কোনো বিশুদ্ধ জলের মধ্যে যে কোনো তড়িৎ বিশ্লেষ্য তুমি যুক্ত করে দাও, যে কোনো অ্যাসিড, যে কোনো ক্ষার, যে কোনো লবণ, তাহলেই দেখবে জলের অণু বেশি মাত্রায় আয়নে বিয়োজিত হয়ে H+ ও OH- বেশি সংখ্যকভাবে দিয়েছে। তাহলে বলতে পারি যে বিশুদ্ধ জল অপেক্ষা অ্যাসিড মিশ্রিত জল কিন্তু অধিকতর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, কারণ বেশি মাত্রায় আয়নে তখন বিয়োজিত হতে পারে। ঠিক আছে, এবার দেখো তাহলে জল যদি প্ল্যাটিনাম তড়িৎদ্বারের সাহায্যে জলের মধ্যে তড়িৎ পরিবহন করাই, তাহলে কি হবে? 2 আয়তন হাইড্রোজেন গ্যাস ক্যাথোডে তৈরি হবে আর অ্যানোডে 1 আয়তন অক্সিজেন গ্যাস তৈরি হবে। মানো যদি তোমার 22.4 লিটার যদি হাইড্রোজেন তৈরি হয়, তাহলে কিন্তু 22.4 লিটার যদি হাইড্রোজেন তৈরি হয় ক্যাথোডে, তাহলে 11.2 কিন্তু অক্সিজেন অ্যানোডে তৈরি হবে। এটা মাথায় রাখবে যে এদের উৎপন্ন হওয়ার আয়তন অনুপাত কিন্তু 2:1। মানে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এর থেকে কিন্তু বুদ্ধিদীপ্ত কোশ্চেন আসে মাধ্যমিকে, কিন্তু বোঝার ওপরে কোশ্চেন, মুখস্থ একদম তোমরা করবে না, বইটা বারবার পড়বে। ঠিক আছে, কোনো অন্য আদার্স কিচ্ছু সোর্স দরকার নেই, বইটা বারবার পড়লেই কিন্তু হবে, মানে বুঝে পড়তে হবে, একটা লাইন পড়বে বুঝে পড়বে। ঠিক আছে, আমি সেই ক্ষেত্রে তোমাদের হেল্প করে দিচ্ছি বোঝার জন্য, তোমরা এই ভিডিওগুলো কিন্তু বারবার দেখবে, শুধু একবার নয়। আমি যদি এমনি পড়াতাম তোমাদের একবার বুঝিয়ে দিতাম, কিন্তু সেইটা তোমরা মনে করে তোমাদের পড়তে হতো, আর এই ভিডিও করার ফলে কিন্তু তোমাদের সারা জীবন মানে থেকে যাবে। তোমরা যখনই পড়বে একটু ভিডিওটা চালিয়ে নিলে তোমরা দেখবে তোমাদের পড়াটা অনেক কিন্তু সোজা হয়ে যাচ্ছে। তাই কিন্তু আমি এই যে কোভিড-19 প্রকোপে কিন্তু আমি ভিডিওগুলো আনছি। আমারও সময় আছে, যেহেতু মানে আমাকেও স্কুলে যেতে হচ্ছে না, যে আমার সময় আছে তাই আমি করছি, এবং এই ভিডিওগুলো করছি এই কারণেই যাতে তোমাদের কিছু উপকারে লাগে, পরীক্ষার সময় বারবার করে তোমরা দেখে নেবে, বা এখন ঠিক আছে বুঝতে পারছি না আর একবার দেখে নিই। ঠিক আছে, আর অবশ্যই বারবার বলার যে ভিডিওগুলো তোমরা যে দেখছো, ঠিক আছে, এইগুলো তো মানে শুধু আমার মানে এখানেই সীমাবদ্ধ থাকলে তো হবে না, তোমরাও চাও না যে ম্যাডাম এখানেই সীমাবদ্ধ থাকুক, তোমরা এইগুলো লিঙ্কগুলো কিন্তু শেয়ার করে দেবে, যে এইগুলো যদি তোমার বন্ধু বান্ধবদের কাজে লাগে তাহলে কিন্তু আমার কাজটা সার্থকতা হয়, কারণ আমি অনেক কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি। ঠিক আছে, এখানে কিন্তু আমি পাখাও চালাইনি, এই গরমের মধ্যে কিন্তু আমি ঘর্মাক্ত অবস্থায় কিন্তু ভিডিওটা করছি, জাস্ট আমার উদ্দেশ্য তোমাদের ভালো করা, তাই তো? তাহলে তোমরা এটা পাঠিয়ে দেবে, লাইক করবে, বারবার দেখবে, তাহলেই আমার কাজের সার্থকতা হয়। আচ্ছা, তাহলে আবার পড়াতে ফিরে আসি, কিছু অন্য ব্যাপারেও বললাম তোমাদের, এবার পড়াতে ফিরে আসি। দেখো তাহলে ক্যাথোড কি? তাহলে H+ তোমরা জানো, ক্যাটায়ন তো কি হবে, ক্যাটায়ন ক্যাথোডে যাবে। আচ্ছা, এটা বলে দিই, আয়নি ভবনটা বলে দিই, মানে আয়নে বিয়োজিত হওয়াটা বলে দিই। H2O লিকুইড তো বটেই, ও H+ অ্যাকোয়াস মানে জলীয় আয়নও তুমি জলীয় দ্রবীভূত অবস্থায় পাবে, কারণ জলেই তো থাকবে, OH- ও অ্যাকোয়াস। এবার দেখো ক্যাটায়ন সবসময় ক্যাথোডে যায়, তাই ক্যাথোড। ও দেখো ওর একটা ইলেকট্রন ঘাটতি আছে, তাহলে একটা ইলেকট্রন গ্রহণ করবে, H হবে। এবার একা তো H পরমাণু থাকতে পারে না, ও কি করবে, আর একটা H এর জন্য অপেক্ষা করবে, করে H2 গ্যাস তৈরি করবে, তাহলে ক্যাথোডে H2 গ্যাস তৈরি হচ্ছে। এবার অ্যানোড বিক্রিয়া কি, OH- দেখো একটা ইলেকট্রন বর্জিত হয়ে কি তৈরি হচ্ছে, OH মূলক তৈরি হচ্ছে। এবার দেখো 4OH হয়ে 2H2O + O2 গ্যাস উৎপন্ন হলো, তাহলে অ্যানোডে তাহলে কি তৈরি হলো, অক্সিজেন গ্যাস উৎপন্ন হলো। ঠিক আছে, তাহলে ক্যাথোডে হাইড্রোজেন আর অ্যানোডে কি, অক্সিজেন গ্যাস। প্ল্যাটিনাম তড়িৎদ্বার ব্যবহার করা হচ্ছে, যেইগুলো এইখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট। আয়তন অনুপাত কিন্তু 2:1, এটা কিন্তু এমসিকিউতে কোশ্চেন আসে। আয়তন অনুপাত 2:1, 1:2, মানে পাজেল করে দেয়, কিন্তু তোমরা মাথায় রাখবে 2:1। হাইড্রোজেন হলে 2 আর অক্সিজেন কিন্তু 1, মানে 2:1। এবার যদি উল্টো করে দেয় যে O2:H2, তাহলে কি 1:2 হবে কিন্তু। তাহলে তোমরা এমসিকিউ কোশ্চেনটা ভালো করে দেখবে যে কার আগে বলেছে, হাইড্রোজেনের কথা বলেছে না অক্সিজেনের কথা বলেছে। ঠিক আছে, বুদ্ধিদীপ্ত কোশ্চেন এখান থেকে আসে, এগুলো কিন্তু খেয়াল করবে। কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেট দ্রবণে তড়িৎ বিশ্লেষণ। তাহলে কপার সালফেটের সংকেত হচ্ছে CuSO4 অর্থাৎ তুতে। তাহলে অ্যাকোয়াস ও কী কী আয়নে বিয়োজিত হয়েছে, Cu2 + অ্যাকোয়াস + SO4 2- অ্যাকোয়াস। ঠিক আছে, প্রথমটা পজিটিভ, মাঝখান থেকে ভাগ করলে দেখো প্রথমে ধাতু ও পজিটিভ, আর পরেরটা হচ্ছে মূলক, তাহলে SO4 2-। এবার দেখো তাহলে
তোমার হচ্ছে ক্যাথোডে আর তোমার এদিকে জল কি কি আয়নে বিয়োজিত হচ্ছে, জল দেখো এখানে জল আছে কারণ জলীয় দ্রবণ, জল আবার কি হচ্ছে H প্লাস আর OH মাইনাস অ্যাকোয়াস লিখলাম, তাই তো। জল এই দুটো আয়নে বিয়োজিত হচ্ছে H প্লাস অ্যাকোয়াস আর OH মাইনাস অ্যাকোয়াস হলো। এবার দেখো তাহলে ক্যাথোডে কারা কারা আকৃষ্ট হবে জানো তো, ক্যাটায়নরাই ক্যাথোডে আকৃষ্ট, তাহলে H প্লাস আর Cu2 প্লাস, কিন্তু এখানে Cu2 প্লাসই ক্যাথোডে গিয়ে ও ইলেকট্রন কি করবে, গ্রহণ করতে পারবে, কারণ Cu2 কপার হচ্ছে কি হাইড্রোজেনের থেকে কম তড়িৎ ধনাত্মক ধর্মী, ঠিক আছে, তাই ও আগে যাবে কারণ ওর প্রয়োজনটা বেশি, 2 প্লাস, দুটো ইলেকট্রনের প্রয়োজন। এইভাবে যদি ভাবো যে Cu2 প্লাস অ্যাকোয়াস ও ক্যাথোডে গেল, গিয়ে দুটো ইলেকট্রনের ঘাটতি আছে, ও গিয়ে দুটো ইলেকট্রন নিয়ে কপার পরমাণুতে পরিণত হবে, তাহলে ক্যাথোডে কপার পরমাণু তৈরি হচ্ছে, তার মানে ক্যাথোডে কি হচ্ছে, কপার জমা হচ্ছে, তার মানে ক্যাথোডটা এখানে কিন্তু পুরু হচ্ছে, ঠিক আছে। আর কপার তড়িৎদ্বারের সাহায্যেই কিন্তু কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ করা হচ্ছে। এবার দেখো অ্যানোডে, তাহলে অ্যানোডে তো জানো অ্যানায়নরা আকৃষ্ট হয়, তাহলে এখানে দুটো অ্যানায়ন আছে SO2 মাইনাস OH মাইনাস। এবার এরা দুজনে অ্যানোডে আকর্ষিত হয়, কিন্তু এদের মানে ইলেকট্রন ছেড়ে দিয়ে নিস্তরিত হওয়ার চেয়ে কী হলো, অ্যানোডের যে কপার পরমাণু, অ্যানোডটা তো কপার দিয়ে তৈরি, ওই কপার পরমাণু নিজেই দুটো ইলেকট্রন বর্জন করে কি হয় Cu2 প্লাস আয়ন রূপে দ্রবণে চলে আসে, ঠিক আছে। তাই দেখো সলিড, ও কিন্তু যেহেতু অ্যানোডটা সলিড দিয়েই তৈরি, ও কিন্তু সলিড -2 ও দুটো ইলেকট্রন বর্জন করলো করে Cu2 প্লাস অ্যাকোয়াস হলো, দ্রবণে চলে এলো, হয়ে দ্রবণে তাহলে কি থাকলো Cu2 প্লাস SO4 2 মাইনাস, আবারও কপার সালফেট তৈরি হলো। কিন্তু এখানে অ্যানোড থেকে যেহেতু কপার চলে আসছে, তার মানে অ্যানোড মানে দুটো ইলেকট্রন বর্জন করে Cu2 প্লাসে পরিণত হচ্ছে, আয়নে পরিণত হচ্ছে, আয়ন আর নিস্তরিত পরমাণু তো এক না, তাহলে হচ্ছে কি হচ্ছে অ্যানোডটা ক্ষয় পাচ্ছে, তাহলে অ্যানোডটা এখানে ক্ষয় পাচ্ছে আর ক্যাথোডটা কিন্তু পুরো হচ্ছে ওজনে বাড়ছে। তাহলে কিন্তু এখানে পরীক্ষায় কোশ্চেন আসে যে কপার তড়িৎদ্বারের সাহায্যে কপার সালফেট তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডে অ্যানোডে বিক্রিয়াটা লেখো আর কি ঘটনাটা ঘটে। এখানে ঘটনাটা ঘটে ক্যাথোডটা পুরো হয়, কপার যেহেতু ওখানে সঞ্চিত হচ্ছে ওজনে বাড়ে, আর অ্যানোডে হচ্ছে কি হয়, অ্যানোড থেকে যেহেতু কপার চলে যায় তাই অ্যানোডটা কিন্তু ক্ষয়প্রাপ্ত হয়, ওজন হ্রাস পায় এবং একসময় প্রায় নিঃশেষ হয়ে যায়, তখন বিক্রিয়াটা কিন্তু বন্ধও হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা দেখো তড়িৎ বিশ্লেষণে আইনীয় ব্যাখ্যা, তোমাদের আগেই বলা হয়েছে আয়নীভবন কাকে বলে। যখন কোনো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় বা কোনো আয়নীয় যৌগ যখন গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে বা আয়নে বিয়োজিত হয়, এই যে আয়নে বিয়োজিত হচ্ছে, ঠিক আছে, এই ঘটনাটাকে বলা হয় কিন্তু আয়নীভবন। তাহলে আয়নে বিয়োজিত হচ্ছে মানে কি কি আয়ন, ক্যাটায়ন আর অ্যানায়ন তোমরা জানো। ক্যাটায়ন মানে হচ্ছে তোমার যেটা হচ্ছে কি যে ধনাত্মক তড়িৎগ্রস্ত পরমাণু বা পরমাণু পুঞ্জকে ক্যাটায়ন বলে, আর ঋণাত্মক তড়িৎগ্রস্ত পরমাণু বা পরমাণু পুঞ্জকে অ্যানায়ন বলে। দেখো এক্ষেত্রে কোনো যৌগ যখন আয়নে বিয়োজিত হয় অর্থাৎ তার আয়নীভবন যখন ঘটে, তখন ক্যাটায়ন আর অ্যানায়নের সংখ্যা যে সমান হবে তার কোনো কথা নেই, কিন্তু মোট আধান কিন্তু সমান অবশ্যই হতে হবে। দেখো NaCl যদি দেখো NaCl কিন্তু লিকুইড এরম লিখবে, গলিত অবশ্যই লিখবে, কারণ জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় কিন্তু তড়িৎ পরিবহন করে, এটা কিন্তু একটা কন্ডিশন যে গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করবে। তাহলে NaCl কি কি আয়নে বিয়োজিত হচ্ছে, Na প্লাস আর Cl মাইনাস। এক্ষেত্রে কিন্তু দেখো ক্যাটায়ন আর অ্যানায়নের সংখ্যা কিন্তু সমান, এখানে একটা Na প্লাস, দেখো লিকুইড আমরা কিন্তু লিখে গেছি, ঠিক আছে। এবার দেখো CaCl2 আবার অ্যাকোয়াস কেন লিখেছি, অ্যাকোয়াস মানে হচ্ছে জলীয় দ্রবণ, ঠিক আছে, জলীয় দ্রবণ বাংলাতেও লিখে দেওয়া হয়েছে, আর AQ মানে অ্যাকোয়াস, বোঝা গেছে। এবার দেখো তাহলে কি হবে Ca2 প্লাস, কারণ ক্যালসিয়ামে তো যোজ্যতা 2, তাহলে ওর আধানও কিন্তু 2 প্লাসই হবে। এবার দেখো Cl কটা আছে, দুটো, তাহলে কি হবে 2Cl মাইনাস অ্যাকোয়াস হবে। দেখো এখানে তো ক্যাটায়ন অ্যানায়নের কি সংখ্যা সমান হলো না, কিন্তু মোট আধান দেখো সমান, এখানে 2 প্লাস আর এখানে দেখো 1, আর দুটো Cl মাইনাস আছে মানে 2 মাইনাস, তাহলে 2 প্লাস আর 2 মাইনাস কি হয়ে গেল 0 হলো, তো তার মানে মোট আধান কিন্তু সমান হতে হবে। 0 যেই হচ্ছে তখন দেখবে যে 2 প্লাস আর 2 মাইনাস যেন হয়, এটা কিন্তু খুব খেয়াল করবে, ঠিক আছে। তাহলে এটা হলো। এবার দেখো যেই ক্যাটায়ন আর অ্যানায়নে কোনো যখন
কোনো আয়নীয় যৌগকে তড়িৎ বিশ্লেষণ করা হচ্ছে তখন ক্যাটায়ন অ্যানায়ন বিয়োজিত হয়ে যাচ্ছে। এবার ক্যাটায়ন অ্যানায়ন বিয়োজিত হয়ে ক্যাটায়ন কোথায় যাচ্ছে? ক্যাথোডে যাচ্ছে। আর অ্যানায়ন কোথায় যাচ্ছে? অ্যানোডে যাচ্ছে। ক্যাটায়ন ওখানে গিয়ে কি করছে? ইলেকট্রন কি করছে? নিচ্ছে। আর অ্যানোড কি করছে? অ্যানায়ন কি করছে? অ্যানোডে গিয়ে ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। তাহলে এবার ইলেকট্রনীয় তত্ত্ব অনুযায়ী যদি ক্যাথোড আর অ্যানোডের সংজ্ঞা বলি তাহলে কি বলা হবে? যে অ্যানোড কাকে বলবো? যে তড়িৎদ্বার কি হচ্ছে? যে তড়িৎদ্বারে অ্যানায়ন গিয়ে ইলেকট্রন বর্জন করে তাকে বলা হয় অ্যানোড। আর ক্যাথোড কাকে বলে? যে তড়িৎদ্বার ক্যাটায়নকে ইলেকট্রন প্রদান করে তাকে বলা হয় ক্যাথোড। ঠিক আছে, তাহলে এই হলো অ্যানোড আর ক্যাথোডের ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী সংজ্ঞা। দেখো তড়িৎ বিশ্লেষণে আয়নীয় ব্যাখ্যার একটা উদাহরণ দেখো, গলিত খাদ্য লবণের NaCl এর তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে, NaCl মানে সোডিয়াম ক্লোরাইড ও গলিত অবস্থায় এই যে L লেখা আছে লিকুইড, Na+ লিকুইড, Cl- লিকুইড। এবার দেখো এর তো ক্যাটায়ন, সোডিয়াম ক্যাটায়ন আর ক্লোরাইড হচ্ছে অ্যানায়ন হয়ে গেল। এবার ক্যাটায়ন কোথায় যায়? ক্যাথোডে যাবে। গিয়ে কি করবে? ওর একটা ইলেকট্রন কিন্তু ঘাটতি আছে, ও ক্যাথোডে গিয়ে কি করবে? একটা ইলেকট্রন নেবে, যেহেতু ক্যাথোডে প্রচুর ইলেকট্রন আছে, কারণ ক্যাথোড সেই তড়িৎদ্বার যেটা ব্যাটারির কিন্তু নেগেটিভ মেরুর সাথে যুক্ত থাকে। নেগেটিভ মেরু মানে ইলেকট্রনের স্ট্রোক, ইলেকট্রন আছে, তাহলে ওই ইলেকট্রন নেবে, নিয়ে নিস্তড়িত পরমাণু সোডিয়াম পরমাণুতে পরিণত হবে। এবার দেখো ক্লোরাইড কি করবে? ও হচ্ছে অ্যানোডে যাবে। অ্যানোডে গিয়ে কি করবে? একটা ইলেকট্রন ওর কি আছে? বেশি আছে, ও একটা ইলেকট্রন ত্যাগ করবে। ত্যাগ করেও কি হবে? নিস্তড়িত পরমাণুতে পরিণত হবে। দেখো তাই হলো। ক্যাথোডে বিক্রিয়া কি? Na+ + E সোডিয়াম। ঠিক আছে, আর অ্যানোডে বিক্রিয়া কি? Cl- E, ও একটা ইলেকট্রন বর্জন করছে তাই মাইনাস, গ্রহণ করলে প্লাস, এইভাবে সাইনটা দেবে। ঠিক আছে, মাইনাস, তাহলে Cl নিস্তড়িত পরমাণু। এবার দেখো দুটো নিস্তড়িত পরমাণু মিলে কিন্তু Cl2 অণু হয়েছে, অণু হলো। এবার তো হয়ে গেল। এবার হচ্ছে দেখো তাহলে এইভাবে সোডিয়াম আর হচ্ছে ক্লোরিন তৈরি হয়ে গেল, ক্লোরিন গ্যাস তৈরি হয়ে গেল। তাহলে একটা যৌগ ভেঙে কিন্তু এটা তৈরি হলো। এবার দেখো আমরা কি জানি যে জারণ কাকে বলে? যে পদ্ধতিতে ইলেকট্রন মানে যখন কোন যে রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু বা আয়ন ইলেকট্রন কি করে? বর্জন করে, তাকে বলা হয় জারণ। তাহলে দেখো কোথায় ইলেকট্রন বর্জিত হয়েছে? অ্যানোডে, তার মানে অ্যানোডে কিন্তু জারণ হয়। ঠিক আছে, মনে রাখবে। আর ক্যাথোডে কি হয়? ক্যাথোডে যেহেতু ইলেকট্রন গৃহীত হয়েছে, আমরা জানি বিজারণ কাকে বলে? যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে তাকে বলা বিজারণ। দেখো ক্যাথোডে কিন্তু ইলেকট্রন গৃহীত হয়েছে, গ্রহণ হয়েছে, তাই এটা কিন্তু বিজারণ। ঠিক আছে, এবার দেখো তাহলে এটা জারণ বিজারণ হলো। এবার ব্যাপারটা দাঁড়াচ্ছে কি? তাহলে এইভাবে তোমার একটা যৌগ ভেঙে কিন্তু তোমার আলাদা একটা সোডিয়াম পরমাণু তৈরি হলো আর ক্লোরিন গ্যাস উৎপন্ন হলো। তড়িৎ লেপনটা কি তোমরা দেখে থাকবে যে আমরা বিভিন্ন মানে সোনার হারের বদলে আমরা সোনার মতো দেখতে হার ব্যবহার করি, তাই তো? ওটা কি? লোহার দ্রব্যের উপর সোনার প্রলেপ। এই প্রলেপ বা আমরা একটা নতুন কিছু জিনিস কিনে আনলাম, হকিংসে প্রেসার কুকার কিনে আনলাম, সেই প্রেসার কুকার খুব চকচক করছে, দুদিন পর মাজতে দেখা যায় সেই মানে এটা বেরিয়েই যায় যে অ্যালুমিনিয়ামের জিনিস সেটা বেরোয়। তো ব্যাপার হচ্ছে এরকমই যে এটাই হচ্ছে তড়িৎ লেপন। তাহলে তড়িৎ লেপনটা কি? তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অপেক্ষাকৃত বেশি সক্রিয় ধাতুর ওপর অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর প্রলেপ দেয়া। এবার সক্রিয় ধাতু মানে কি? যেমন লোহা, তামা, এগুলো তো খুবই সক্রিয়, মানে সক্রিয় বলতে যারা খুব তাড়াতাড়ি রাসায়নিক বিক্রিয়াতে ইনভলভ হয়ে যায়। ঠিক আছে, অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতু মানে হচ্ছে যেমন ধরো রূপা, সোনা, এগুলো নিকেল, অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর প্রলেপ দেওয়াকেই বলা হয় কিন্তু তড়িৎ লেপন। দেখো আমার এই ভিডিওটাতে দেখো সংজ্ঞাটা কিন্তু আসছে, লেখাটা আসছে, দেখে নাও। এটা দেখে কিন্তু তোমরা নোট করবে, ভালো করে বুঝবে। আমি তো বুঝিয়ে দিলাম, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তড়িৎ লেপনের সংজ্ঞাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ভালো করে পড়বে। এবার আমরা তড়িৎ লেপন করতে যাব কেন, মানে আমাদের তড়িৎ লেপনের উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা মানে বেশি সক্রিয় ধাতুকে কি করব? রাসায়নিক প্রভাব থেকে রক্ষা করতে হবে। ঠিক আছে, এবং ওর সৌন্দর্য বাড়াতে হবে, অর্থনৈতিক গুরুত্ব বাড়াতে হবে। আচ্ছা, আর একটা কথা বলে দিই, শুধু কিন্তু ধাতুর ওপরেই তড়িৎ লেপন করা হয় না, ধাতু সংকরের ওপরেও কিন্তু তড়িৎ লেপন করা হয়।
ঠিক আছে? তাহলে তড়িৎ লেপনের উদ্দেশ্য কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটাও পড়ে রাখবে। তড়িৎ লেপনের উদ্দেশ্যগুলো দেখো 1 2 3 করে পয়েন্টগুলো আসছে, দেখো স্ক্রিনে আসছে, দেখে নাও, এই পয়েন্টগুলো কিন্তু নোট করো, ঠিক আছে? এবার দেখো তড়িৎ লেপন আমরা তাহলে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে করব, এটা কিন্তু তড়িৎ লেপন সংজ্ঞাতে মাস্ট লিখবেই তড়িৎ বিশ্লেষণ কথাটি। এবার দেখো তড়িৎ বিশ্লেষণ করতে গেলে তোমরা ক্যাথোডে কী নেবে, অ্যানোডে কী নেবে। ক্যাথোডে নেবে যার ওপর তুমি প্রলেপ দেবে, ঠিক আছে? যে ধাতুর ওপর বা ধাতু সংকরের ওপর তুমি প্রলেপ দেবে সেটা ক্যাথোডে নেবে, ঠিক আছে? আর অ্যানোডে কী নেবে, যা দিয়ে তুমি প্রলেপ দেবে সেটা অ্যানোডে নেবে, ঠিক আছে? তাহলে আর এবার তড়িৎ বিশ্লেষ্য কী নেবে, যেটা তুমি যার প্রলেপ দেবে তার একটা দ্রাব্য লবণকে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহার করবে, ঠিক আছে? তার মানে বুঝলে? ধরো এবার আমি তোমাদের আরও একটু ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি। এবার তুমি লোহার চামচের ওপর তামার প্রলেপ দেবে, তাই তো? তাহলে তুমি ক্যাথোডে কী নেবে, ক্যাথোডে তুমি যার ওপর প্রলেপ দেবে, তাই তো? এখানে লোহার চামচ, তাহলে ক্যাথোডে তুমি নেবে লোহার চামচ। আর অ্যানোডে কী নেবে, অ্যানোডে নেবে তুমি তামার, বিশুদ্ধ তামার পাতলা পাত বা দণ্ড দিতে পারো। আর তড়িৎ বিশ্লেষ্য রূপে কী নেবে, তড়িৎ বিশ্লেষ্য রূপে নেবে যার প্রলেপ দেবে তার দ্রাব্য লবণ। তাহলে হচ্ছে যে 5 থেকে 10% লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত তোমার কপার সালফেটের জলীয় দ্রবণ, ঠিক আছে? বোঝা গেল? লোহার দ্রব্যের ওপর রূপার প্রলেপ নেব, তাহলে ক্যাথোডে কী নেবো, লোহার দ্রব্য। আর অ্যানোডে কী নেবো, বিশুদ্ধ রূপার পাত। আর তড়িৎ বিশ্লেষী রূপে তাহলে কী নিতে হবে, পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড KAgCN2, ঠিক আছে? এই সংকেতটাও ইম্পর্টেন্ট, নামটাও ইম্পর্টেন্ট, কোনোবার নাম আসে কোনোবার সংকেত আসে, সেটা দেখে তোমাদের লিখতে হবে ভালো করে, কিন্তু এটা পড়বে, এটা কিন্তু ইম্পর্টেন্ট পার্ট। তড়িৎ বিশ্লেষণ এই চ্যাপ্টারটা, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া এই চ্যাপ্টারে কিন্তু এটা ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে? আচ্ছা দেখো, লোহার দ্রব্যে তামার প্রলেপ দেবো, তাহলে লোহার দ্রব্যকে কোথায় নেবো, ক্যাথোডে। আর তামাকে কোথায়, বিশুদ্ধ তামার পাতলা পাত কোথায় নেব, অ্যানোডে। আর তড়িৎ বিশ্লেষ্য রূপে কী নেব, 5 থেকে 10% লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত কপার সালফেটের লঘু জলীয় দ্রবণ, ঠিক আছে? এবার দেখো তাহলে কপার সালফেট আয়নি ভবন কী হচ্ছে, দেখো কপার সালফেট অ্যাকোয়াস কেন লিখেছি, কারণ জলীয় দ্রবণ, তাই Cu2+ অ্যাকোয়াস, কারণ জলীয় দ্রবণেই আয়ন থাকবে, SO4 - অ্যাকোয়াস। এবার দেখো ক্যাথোডে কোথায় যায়, ক্যাটায়ন, তাহলে ক্যাথোডে Cu2+ গেল, গিয়ে কী করলো, দুটো ইলেকট্রনে ঘাটতি আছে, দুটো ইলেকট্রন নিল, নিয়ে কপার সলিড হলো, মানে পরমাণুতে পরিণত হলো। তো কপার তো কঠিন, তাই না? এবার দেখো অ্যানোডে, তার মানে কপার হলো। এবার অ্যানোডে দেখো, অ্যানোডে কী হচ্ছে, অ্যানোডে যেই কপারটা ছিল, মানে এবার সেই কপারটা কি হলো, অ্যানোডে থেকে ও নিজেই দুটো ইলেকট্রন পরিত্যাগ করে কপার Cu2+ হিসাবে জলীয় দ্রবণে চলে এলো, ঠিক আছে? এটাই রাসায়নিক বিক্রিয়াটা ঘটে, মানে অ্যানোডটা ক্ষয় পেয়ে ক্যাথোডে জমা হতে থাকে। বোঝা যাচ্ছে? আচ্ছা দেখো, পিতল বা লোহার দ্রব্যে যদি আমি নিকেলের প্রলেপ দিই তাহলে কি হবে, ক্যাথোডে আমি নেব পিতল বা লোহার বস্তুকে, ঠিক আছে, বা দ্রব্যকে। আর হচ্ছে অ্যানোডে কী নেব, যে নিকেলের, বিশুদ্ধ নিকেলের পাতলা পাত, ঠিক আছে? এবার দেখো তাহলে জলীয় দ্রবণ, তড়িৎ বিশ্লেষক কী নেব, নিকেল সালফেটের জলীয় দ্রবণ। এবার দেখো তাহলে নিকেল সালফেটের আয়নি ভবন কী হবে, Na2 নিকেল সালফেট অ্যাকোয়াস, অ্যাকোয়াস কেন দিয়েছে, যেহেতু জলীয় দ্রবণ, Na2+ অ্যাকোয়াস প্লাস SO4 - অ্যাকোয়াস। ক্যাথোড বিক্রিয়া, ক্যাটায়ন যায় ক্যাথোডে, ক্যাথোডে কী হয় জানো তো, বিজারণ, আর অ্যানোডে হয় জারণ, এটা মনে রাখবে। Na2+ + 2E Ni সলিড, সলিড মানে নিকেল পরমাণু হলে তো সে তো ধাতুই। আর অ্যানোড বিক্রিয়া দেখো ঠিক তার উল্টো, দেখো এখানে 2+ ছিল, আয়ন ছিল, এখানে কিন্তু সলিড হলো, ঠিক আছে? এখানে +2E ছিল, -2E হলো, Na2+ অ্যাকোয়াস হলো, ঠিক আছে? অ্যাকোয়াস মানে জলীয় দ্রবণ। দেখো পুরো একদম ক্যাথোডে যা বিক্রিয়া হবে অ্যানোডে ঠিক তার উল্টো হবে। এখানে যদি আয়ন হয় এখানে পরমাণু হবে, এখানে +2E মাইনাস হবে, এখানে যদি পরমাণু হয় এখানে আয়ন হবে, দেখো পুরো উল্টো। তাই এটা লেখাটা কিন্তু সোজা, ভালো করে বুঝবে। আর অ্যানোডটা কি, তাহলে অ্যানোডের নিকেল ক্ষয় পাচ্ছে হয়ে ক্যাথোডে গিয়ে জমা হচ্ছে, ঠিক আছে? আর পুরো উল্টো বিক্রিয়াটা হচ্ছে, দেখো এখানে আয়নটা, এখানে কিন্তু পরমাণু, আবার এখানে +2E - 2E,
ঠিক আছে। এবার এখানে পরমাণু হয়েছে নিকেল সলিড পরমাণু, কারণ আয়ন যখন ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে পরমাণু হয়, আবার পরমাণু যখন ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে, যেখানে এখানে হয়েছে পরমাণু যখন ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে আয়ন হয়, তাহলে নিকেল 2+ অ্যাকোয়াস হয়েছে, জলীয় দ্রবণেও চলে এলো। ঠিক আছে। আচ্ছা দেখো, পিতলের দ্রব্যের ওপর যদি সোনার প্রলেপ দিই, তাহলে পিতলকে কোথায় নেব? ক্যাথোডে, আর সোনার বিশুদ্ধ সোনার পাতকে কোথায় নেব? অ্যানোডে। ঠিক আছে। এবার দেখো তড়িৎ বিশ্লেষ্য রূপে তাহলে কি নিতে হবে? পটাশিয়াম অরোসায়ানাইড। ঠিক আছে। যেমন তার সংকেত কি? KAuCN2। এটা কিন্তু মনে রাখবে, এটা MCQতেও কোশ্চেন আসে, আবার খ বিভাগে 1 নম্বরেও কিন্তু কোশ্চেন আসে। ক্যাথোডে কী নেবে, অ্যানোডে কী নেবে, তড়িৎ বিশ্লেষ্য কী নেবে, বিশেষ করে এটার কিন্তু তড়িৎ বিশ্লেষ্য কী নেবে কোশ্চেনটা আসে, খুব ভালো করে খেয়াল করবে। আচ্ছা দেখো, অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের ক্যাথোড অ্যানোডের বিক্রিয়াটা কি? প্রথমে আয়নি ভবনটা ঘটাতে হবে। তো এটা দেখো ক্রায়োলাইট, ক্রায়োলাইটকে যদি আমি ভাঙি তাহলে কি হবে? AlF3+ 3NF। এবার AlF3কে যদি আমি আয়নি ভবন করি, আয়নি ভবনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। দেখো AlF3, তাই তো, একটা L, একটা অ্যালুমিনিয়াম আর 3টে F, তাই তো। দেখো Al3+, প্লাস 3F-। আচ্ছা, যদি তোমরা এই যে মাথায় আধান কত হবে যদি না বুঝতে পারো যে কত আধান হবে, দেখো সংকেতটা দেখো, এল এর যোজ্যতা কত? 3। কেন, কি করে বুঝলে? দেখো এফ এর নিচে 3 আছে, এর যোজ্যতা ওর নিচে, ওর যোজ্যতা এর নিচে, তো তাহলে অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3, এফ এর যোজ্যতা 1, কারণ অ্যালুমিনিয়ামের নিচে তো কিছু নেই মানে 1। তাহলে হচ্ছে Al3+, যার যত যোজ্যতা তার আধান কিন্তু তত, 3+ আর 3F-। ঠিক আছে। এবার দেখো Al2O3, অ্যালুমিনাকে যদি ভাঙি, লিকুইড কেন দিয়েছি? কারণ ওরা তরল, মানে গলিত অবস্থায় রয়েছে। গলিত অবস্থায় না হলে তো জানো তো তড়িৎ পরিবহন হবে না, কিন্তু তড়িৎ বিশ্লেষণ সবসময় জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় হতে হবে, কঠিন অবস্থায় কিন্তু হয় না। এটা মাথায় রাখবে, এটা কিন্তু একটা শর্ত যে তড়িৎ বিশ্লেষণ হওয়ার শর্ত। প্রথম কথা আয়নীয় যৌগ হতে হবে, দ্বিতীয় কথা জলে দ্রবীভূত বা গলিত অবস্থায় হতে হবে, আর আয়ন দিতে হবে, অবশ্যই তড়িৎ পরিবহন করে আয়ন, আর ধাতুতে করে কিন্তু মুক্ত ইলেকট্রন। তাহলে দেখো Al2, এখানে দেখো অ্যালুমিনিয়ামের যোজ্যতা কত? 3, আর অক্সিজেনের কত? 2, তার তত চার্জ হবে। ঠিক আছে, চার্জ তো হলো, বুঝলে। এবার দেখো 2 কেন হয়েছে? অ্যালুমিনিয়ামের নিচে 2 আছে, দুটো অ্যালুমিনিয়াম আছে তাই 2, আর অক্সিজেনের নিচে 3টে আছে তাই 3O2-। তাহলে আধানটা বুঝেছো তো কিভাবে? যার যত যোজ্যতা তার তত আধান। যদি যোজ্যতা মনে থাকে তো খুব ভালো, অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3, অক্সিজেনের যোজ্যতা 2। যদি না মনে থাকে সংকেতটা খেয়াল করো, Al2O3। এবার যদি সংকেতও ভুলে যাও তাহলে আর কি মাধ্যমিক পরীক্ষা দিতে যাবে, সেটাই Al2O3 শিখিয়ে দিচ্ছি। দেখো যদি সংকেত মনে থাকে, যোজ্যতা ভুলে যাও, তাহলে কিভাবে হবে? অ্যালুমিনিয়াম দেখো, অ্যালুমিনিয়ামের যোজ্যতা অক্সিজেনের নিচে আছে, আর অক্সিজেনের যোজ্যতা অ্যালুমিনিয়ামের নিচে আছে, হলো। তাহলে 2 আর 3, তাহলে 2Al3+ আর 3O2-। হলো। লিকুইড কেন লিখেছি? জলীয় অবস্থায় তার আয়নগুলো তো জলীয় অবস্থায়ই থাকবে, জলীয় দ্রবণে থাকবে। এবার দেখো ক্যাথোড বিক্রিয়া, ক্যাথোডে তাহলে কে যায়? সবসময় ক্যাটায়ন যায়। তাহলে দেখো এখান থেকে গেল 2Al3+ গেল, গিয়ে কী হবে? দেখো 6 ইলেকট্রন, 6 ইলেকট্রন কেন লিখেছি? দেখো কারণ এই যে 3টে অ্যালুমিনিয়ামের 3টে ইলেকট্রন ঘাটতি আছে, ও ক্যাথোডে গিয়ে 3টে ইলেকট্রন গ্রহণ করবে। কিন্তু এখন যদি আমার কাছে 2টো অ্যালুমিনিয়াম থাকেও, তাহলে 6টা ইলেকট্রন গ্রহণ করবে। 6টা ইলেকট্রন নিয়ে 2টো অ্যালুমিনিয়াম পরমাণু হয়েছে। সবসময় মাথায় রাখবে, আয়ন যখন ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে তখন কি হয়? পরমাণু। আর পরমাণু যখন ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে আয়ন। দেখো এখানে আয়ন ইলেকট্রন গ্রহণ করছে, ঠিক আছে। তাহলে পরমাণু হয়েছে অ্যালুমিনিয়াম পরমাণু, ক্যাথোডে অ্যালুমিনিয়াম মুক্ত হয়েছে। আর এটা ইলেকট্রন গ্রহণ মানে কি হচ্ছে? বিজারণ। ঠিক আছে, ক্যাথোডে সবসময় বিজারণ হয়, অ্যানোডে জারণ হয়। এটা কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। ঠিক আছে, ক্যাথোডে বিজারণ, ইলেকট্রন গ্রহণ হয়। যে রাসায়নিক বিক্রিয়া পরমাণু বা আয়ন ইলেকট্রন গ্রহণ করে তাকেই তো বিজারণ বলে। ঠিক আছে, দেখো তাহলে হলো। এবার দেখো অ্যানোড বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়ায় দেখো 3O2- আছে, তাই তো। এরও কটা ইলেকট্রন? এর 2টো ইলেকট্রন বেশি আছে, তাহলে ও অ্যানোডে গিয়ে 2টো ইলেকট্রন ছেড়ে দেবে। কিন্তু আছে কটা আমার কাছে? 3টে অক্সিজেন, তাহলে 2টো করে যদি ছাড়তে থাকে তাহলে কটা হয়? 6টা ইলেকট্রন ছাড়বে। দেখো 3O2- -6ই লিখেছি এই জন্য। বোঝা গেছে? প্রথমে তোমাকে আয়নি ভবনটা বুঝতে হবে, যে আয়নি ভবনে কেন 2Al3+ হয়েছে। প্রথমে যোজ্যতাটা আগে ঠিক করে নেবে, সেটাই তার আধান হবে। হলো, আধান যেই হয়ে গেল, আধানটা আমার জানা হয়ে গেল যে যোজ্যতা অনুসারে হয়। অ্যালুমিনিয়ামের যোজ্যতা 3, অক্সিজেনের যোজ্যতা 2, তাহলে 3+2-। এবার কটা হবে? দেখো এখানে অ্যালুমিনিয়াম 2 আছে, 2Al3+, অক্সিজেন 3 আছে, 3O2-। ঠিক আছে, এই আয়নি ভবনটা যদি তুমি করতে পারো তাহলে ইলেকট্রন সংখ্যা তোমার কাছে ইজি হয়ে যাবে। মাথায় রাখবে, একটা 3+ মানে একটা অ্যালুমিনিয়াম গেলে
ওর 3টে ইলেকট্রনের ঘাটতি আছে, ও ক্যাথোডে গিয়ে 3টে ইলেকট্রন গ্রহণ করবে। কিন্তু যদি দুটো অ্যালুমিনিয়াম থাকে তাহলে ও তিনটে নিচ্ছে, এই অ্যালুমিনিয়ামও 3টে নিচ্ছে, দুখানা অ্যালুমিনিয়াম তো, তাহলে মোট কটা? 6টা। আর এখানে দেখো অক্সিজেন, ও 2টো ইলেকট্রন বেশি আছে, ও 2টো ইলেকট্রন দিচ্ছে, কিন্তু 3খানা অক্সিজেন যদি থাকে, 3খানা অক্সিজেন আয়ন আছে, তাহলে ও কি করবে? দুটো করে 6টা ইলেকট্রন বর্জন করবে। বর্জন মানে জারণ, তার মানে অ্যানোডে জারণ হয়। দেখো 3O2 -6E, তাহলে 3টে আয়ন ছিল, 3টে আয়ন থেকে তুমি নিস্তড়িত পরমাণু কটা পাবে? 3টেই পাবে। বোঝা যাচ্ছে? 3টে অক্সিজেন নিস্তড়িত পরমাণু পেলে। এবার 3টে অক্সিজেন যুক্ত হয়ে কি হলো? 3O2 হলো। 3O2, 3 অণু অক্সিজেন গ্যাস উৎপন্ন হলো। ঠিক আছে, বোঝা গেল? ভালো করে বুঝতে হবে কিন্তু, ঠিক আছে? মুখস্থ নয় এগুলো, এগুলো বোঝার ব্যাপার আর প্র্যাকটিসের ব্যাপার। খাতা নেবে, নিয়ে বারবার করে প্র্যাকটিস করবে, আমি বারবার বলছি, তাহলে কিন্তু তোমরা কিছু শিখবে। তোমরা মাথায় রাখবে নাম্বার তো আছেই, আমায় পেতে হবে, কিন্তু কিছু শিখতেও হবে। ঠিক আছে, না শিখলে কিন্তু হবে না। পরবর্তীকালে তোমরা যদি সায়েন্স নিয়ে এগো তাহলে কিন্তু শিখতেই হবে, বেস যদি না ক্লিয়ার হয়। আর এখানে সবাইকেই, সে যাই নিয়ে এগোক, যাই করুক, কিন্তু না শিখে তোমার ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা দিলে তার নাম্বার কিন্তু একদম ভালো হবে না, ওভারঅল মানে রেজাল্টটাই খারাপ হয়ে যাবে। ঠিক আছে, তাই ভালো করে প্র্যাকটিস করবে। না বুঝতে পারলে দেখে নাও, ঠিক আছে? না বুঝতে পারলে আমার ভিডিওটাতে কমেন্ট বক্সে লিখে দেবে, আমি আবার বোঝাবো, আবারও অ্যান্সার দেবো। ঠিক আছে, দেখো আচ্ছা, তড়িৎ বিশ্লেষণের আরেকটা প্রয়োগ হলো কপার বিশুদ্ধকরণ। ঠিক আছে, মানে বিশুদ্ধকরণ। আচ্ছা, এবার তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অবিশুদ্ধ কপার থেকে বিশুদ্ধ কপার পাওয়া যায় কিভাবে? তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি, তাহলে তোমায় তড়িৎ বিশ্লেষণ নিতে হবে, ক্যাথোড অ্যানোড নিতে হবে, ঠিক আছে? করে তুমি তাহলে বিশুদ্ধ কপার পাবে। তাহলে তড়িৎ বিশ্লেষ্য রূপে কী নেবে তুমি? দেখো, তড়িৎ বিশ্লেষ্য রূপে নেবে 5 থেকে 10% সালফিউরিক অ্যাসিডযুক্ত কপার সালফেট দ্রবণ 15%। যদি পার্সেন্টেজ ভুলেও যাও তাও এমনি লিখতে পারো, কিন্তু ভুলবে কেন? তোমাদের 2021-এ মাধ্যমিক, আর এখন থেকে যদি প্র্যাকটিস করো ভুলে যাওয়ার কোনো স্কোপ নেই। ঠিক করে ভালো করে পড়বে। আর ক্যাথোড কী নেবে? ক্যাথোডে নেবে বিশুদ্ধ পাতলা কপার পাত। ঠিক আছে, বিশুদ্ধ পাতলা কপার পাত, একদম পাতলা নেবে। কেন? ওর উপরে তো আরও বিশুদ্ধ কপার জমতে থাকবে, তাই পাতলা নেবে, মোটা নিয়ে তো লাভ নেই, কারণ এক্ষেত্রে ক্যাথোডটা পুরু হয়, অ্যানোডটা ক্ষয় হয়। ঠিক আছে, এখানে কনসেপ্টটা এটাই যে ক্যাথোড পুরু হবে, ক্যাথোডে অ্যানোডটা যা থাকে সেটা গিয়ে ক্যাথোডে জমা হয়। তার মানে অ্যানোডটা যদি কপারে থাকে তাহলে কপার গিয়ে ক্যাথোডেই জমা হবে। এবার ক্যাথোডে যদি তুমি কপার না রেখে অন্য কিছু রাখো তাহলে কি হবে? তুমি কাজটা করতে যাচ্ছ যে বিশুদ্ধকরণ, সেক্ষেত্রে তোমার যদি অন্য কিছু নাও তাহলে কি হবে? ধরো তুমি একটা পিতল রেখে দিলে, তার উপরে বিশুদ্ধ কপার গিয়ে জমা হচ্ছে, তাহলে তোমার কাজটা কি এমটা ফুলফিল হবে? তাই তুমি ক্যাথোডে বিশুদ্ধ পাতলা কপার পাত নেবে। ঠিক আছে, আর অ্যানোডে কি নেবে? তাহলে অ্যানোডে তোমাকে কি নিতে হবে? তোমার কাজটা হচ্ছে অবিশুদ্ধ কপারকে বিশুদ্ধ করা। তাহলে তার জন্য তুমি ক্যাথোডে যেহেতু জমতে থাকবে, তাই ক্যাথোডে তুমি নিলে বিশুদ্ধ পাতলা কপার পাত। তাহলে অ্যানোডে তোমায় কি নিতে হবে? অবিশুদ্ধ মোটা কপার পাত, যেটা ক্ষইতে বিশুদ্ধ হতে হতে গিয়ে ক্যাথোডে গিয়ে জমা হবে। তাহলে ক্যাথোডটা হবে পুরু আর অ্যানোডটা হবে পাতলা। ঠিক আছে, এবার এখানে ক্যাথোডে বিক্রিয়া অ্যানোডে বিক্রিয়াটা তোমাদের কিন্তু প্র্যাকটিস করতে হবে। বুঝতে পেরেছ কনসেপ্টটা? তাহলে তড়িৎ বিশ্লেষণের প্রয়োগটা কি? তড়িৎ লেপন, তারপর ধাতু নিষ্কাশন আর ধাতু বিশোধন। ঠিক আছে, এই তিনটে হচ্ছে তড়িৎ বিশ্লেষণের প্রয়োগ। আচ্ছা, তড়িৎ বিশ্লেষণে মনে রাখবে ডিসি কারেন্ট প্রয়োগ করা হয় সমপ্রবাহ, কারণ সমপ্রবাহ করলেই কিন্তু রাসায়নিক পরিবর্তনগুলো ঘটবে। তুমি যদি এসি কারেন্ট মানে পরিবর্তিত প্রবাহ দাও, এসি কারেন্ট, তাহলে কিন্তু রাসায়নিক বিক্রিয়াগুলো ঘটবে না। ঠিক আছে, আর এই তড়িৎ বিশ্লেষণের প্রক্রিয়ায় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, যদি ভুলে যাও কোন শক্তি কোন, মাথায় রাখবে চ্যাপ্টারটা কি তড়িৎ বিশ্লেষণ, তার মানে তড়িৎ কথাটা আসবে তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে। ঠিক আছে, আর এখানে যদি তুমি ভুলে যাও অ্যানোড কী নেবো, অয়ের সাথে অয়ের সম্পর্ক মনে রাখবে। অ্যানোডে অবিশুদ্ধ মোটা কপার পাত, আর ক্যাথোডে ঠিক অপোজিটটা হবে বিশুদ্ধ পাতলা কপার পাত। আচ্ছা দেখো,
ক্যাথোড আর অ্যানোড বিক্রিয়া। দেখো প্রথমে আয়নি ভবনটা করতে হবে। আয়নি ভবন কি জানো তো? যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ গলিত বা জলদ্রবিত অবস্থায় যে আয়নে বিশ্লেষিত হয় সেটা হচ্ছে আয়নি ভবন। এবার কপার সালফেট অ্যাকোয়াস জলীয় দ্রবণ যেহেতু, তাহলে Cu2 প্লাস অ্যাকোয়াস প্লাস SO4 2 অ্যাকোয়াস হলো, অ্যাকোয়াস হয়ে গেল। এবার দেখো ক্যাথোড বিক্রিয়া। ক্যাথোড বিক্রিয়ায় জানো তো ক্যাটায়ন যায়, তাহলে Cu2 প্লাস অ্যাকোয়াস প্লাস ও ক্যাটায়ন, ও দুটো ইলেকট্রনের ঘাটতি আছে, ও দুটো ইলেকট্রন নেবে, ঠিক আছে, নিয়ে কি হবে, সলিড হবে, বিজারণ, ইলেকট্রন গ্রহণ মানে বিজারণ। এবার দেখো অ্যানোড বিক্রিয়া ঠিক তার অপোজিটটা হবে, কারণ অ্যানোডে অবিশুদ্ধ মোটা কপার পাচ্ছিল, তাই তো, ওই কপারটাই কি করবে, দুটো ইলেকট্রন বর্জন করে নিজেই কপার আয়নে পরিণত হবে। দেখো পরমাণু যখন ইলেকট্রন মানে বর্জন করছে তখন আয়ন হচ্ছে, আবার আয়ন যখন ইলেকট্রন গ্রহণ করছে পরমাণু হচ্ছে। তখন আয়ন যখন ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে পরমাণু হয়, পরমাণু যখন ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে আয়ন হয়। তাহলে অ্যানোড বিক্রিয়া, তাহলে কপার সলিড -2e Cu2 প্লাস, এটা জারণ। ঠিক আছে, ভালো করে বুঝে প্র্যাকটিস করবে, এটা কিন্তু আসে, খুব ইম্পর্টেন্ট। ধাতু নিষ্কাশন। ধাতু নিষ্কাশন কি, যে ধাতু তো আকরিক হিসাবে শুধু একাই থাকে না, যৌগ আকারে থাকে, তাই তো, যৌগ থেকে ধাতুকে তোমায় বার করতে হবে। এবার বার করার অনেক পদ্ধতি আছে, তার মধ্যে একটা পদ্ধতি হলো তড়িৎ বিশ্লেষণ। তড়িৎ বিশ্লেষণ করব কাদের, যারা তীব্র তড়িৎ ধনাত্মক ধাতু, তারা হচ্ছে কারা, মানে তড়িৎ রাসায়নিক শ্রেণীতে তোমরা পড়েছো ধাতুবিদ্যায়, তড়িৎ রাসায়নিক শ্রেণীতে যারা উপরের দিকে আছে, যেমন সোডিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম। তাহলে এদের ক্লোরাইড, অক্সাইড, হাইড্রক্সাইড যৌগকে কি করতে হবে, তাপ প্রয়োগে বিগলিত করলে ক্যাথোডে ধাতু নিষ্কাশিত হবে। ঠিক আছে, তাহলে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কাদের নিষ্কাশন করা যায়, অ্যালুমিনিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এরকম। ঠিক আছে, এবার দেখো, তাহলে এটা কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে। এবার দেখো অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনে তোমার তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কী নিতে হবে, তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কী নিতে হবে, যে অ্যালুমিনা 20% অ্যালুমিনা মানে L2O3 সঙ্গে 60% ক্রায়োলাইট AlF3, 3NF, তার সাথে 20% ফ্লুরোস্পার CaF2, এর মিশ্রণ, তড়িৎ বিশ্লেষ্য হিসাবে এর মিশ্রণ নিতে হবে। আর দেখো ক্যাথোডে কী নিতে হবে, গ্রাফাইট, আর অ্যানোডে কী নিতে হবে, তোমার গ্যাস কার্বন। ঠিক আছে, এইভাবে। আর হচ্ছে সবসময় এই চ্যাপ্টার থেকে এইভাবেই আসে যে তড়িৎ বিশ্লেষ্য কী নেওয়া হবে, ক্যাথোড কী নেওয়া হবে, অ্যানোড কী নেওয়া হবে, ক্যাথোডে বিক্রিয়া, অ্যানোডে বিক্রিয়া। যদি এটা ভালো করে প্র্যাকটিস করো, এই চ্যাপ্টার কিন্তু শক্ত নয়, খুব ইজি। ঠিক আছে, আর এর থেকে তো বিভিন্ন আসে, তড়িৎ বিশ্লেষ্য কারা, তড়িৎ অবিশ্লেষ্য কারা, মাথায় রাখবে তড়িৎজয়ী যৌগ মাত্রই তড়িৎ বিশ্লেষ্য, সেগুলো খুঁজতে দেয়, MCQ কোশ্চেন আসে। আচ্ছা, এবার দেখো তোমরা কিন্তু বইটা মানে মুখস্থ করলে শুধু হবে না, তোমাদের বইটা কিন্তু ভালো করে বুঝতে হবে। ফিজিক্যাল সায়েন্স 10-এর যে ফিজিক্যাল সায়েন্স বুঝতে হবে, কারণ ডিরেক্ট কোশ্চেন কিন্তু আসে না, ঘুরিয়ে তোমায় একই জিনিস, বইয়ের বাইরে কিচ্ছু দেবে না, সিলেবাসের বাইরে কিচ্ছু আসবে না, সেই জিনিসই দেবে, কিন্তু একটু অ্যাপ্লিকেশান বেসড, মানে তুমি কতটা বুঝে পড়েছো তার পরীক্ষা তোমায় দিতে হবে মাধ্যমিকে। ঠিক আছে, তাই সবসময় বুঝে পড়বে, কখনোই মুখস্থ করবে না, সহায়িকা এইসবের হেল্প নেবে না, বরঞ্চ তোমরা প্রশ্নের বই কিনতে পারো, প্রশ্নের বই থেকে তোমরা উত্তর করতে পারো। ঠিক আছে, বই খুঁজে খুঁজে উত্তর করাটা কিন্তু গুড হ্যাবিট। আর তোমরা বইটা পড়ো ভালো করে, আদ্যপ্রান্ত প্রতিটা শব্দের অর্থ বোঝো, আর একটা রাফ খাতা রাখবে, প্র্যাকটিস করবে। ঠিক আছে, আর তার সাথে তো আমার ভিডিওগুলো তোমাদের হেল্প করবেই, আমি অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো আনছি, দেখবে এবং অন্য স্টুডেন্টদের কাছেও পৌঁছে দেবে, যাতে তোমরাও যেমন উপকৃত হচ্ছ, অন্যরাও যেন উপকৃত হয়।